প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ, রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন গত পরশু আরো 36টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। 2 দফায় 272টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করলো বিএনপি। 28টি আসন এখনো ফাঁকা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যেসব আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়নি সেসব আসনে জোটের সঙ্গী দলগুলোকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমরা দেখছি প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ হচ্ছে, সড়ক অবরোধ হচ্ছে। জানা যাচ্ছে অসন্তোষ অন্তত 70টি আসন। এর মধ্যে পরশু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যেসব আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে সেগুলোতে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। এম আব্দুল্লাহ, গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? নির্বাচন মনোনয়ন নিয়ে এই জাতীয় অসন্তোষ এটা নতুন কিছু নয়, অসন্তোষ হতেই পারে, কিন্তু সেটা কোন মাত্রায় সেটা একটা বিষয়। আর এবারে একটু মনোনয়নের যে বিষয়টা, এবারে তো একটু ভিন্ন মাত্রিক মনোনয়ন হয়েছে, এটাও আমাদেরকে স্মরণ রাখতে হবে। প্রত্যেকবার কিন্তু মনোনয়নের জন্য বিএনপির অফিস থেকে মনোনয়ন ফর্ম, আবেদন ফর্ম বিক্রি করা হতো। আমার যতটা মনে পড়ে যে সর্বশেষ যে একটা একতরফা নির্বাচন যেটা হয়েছিল 2018 সালের, সেই নির্বাচনেও মনোনয়নপত্র বিক্রির হিড়িক পড়েছিল বিএনপি অফিস থেকে। প্রত্যেক আসনে যতটুকু আমার স্মরণ আছে, প্রায় প্রত্যেক আসনে গড়ে 7 থেকে 8 জন করে মনোনয়ন ফর্ম কিনেছিলেন, আবেদন ফর্ম কিনেছিলেন সেই নির্বাচন 2018 সাল। হ্যাঁ, কমিটি গঠন করার তো, আর মনোনয়ন যেটা মনোনয়ন বোর্ড, তো এটা একবারে অপরিহার্য একটা বিষয় ছিল। মনোনয়ন বোর্ডে প্রত্যেকটা দলের মনোনয়ন বোর্ড থাকতো, সেই বোর্ডের কাছে প্রত্যেককে সাক্ষাৎকার দিতে হতো। তো সেই সাক্ষাৎকারে তারা প্রত্যেকে যার যার বিষয়গুলো তুলে ধরতেন, তার পক্ষে কি কি, কেন তিনি মনোনয়ন চান, তিনি কি করেছেন রাজনীতিতে, তার অবদান কি, এইসব বিষয়াদি সেখানে উঠে আসতো। এবারে তো বিষয়টা সম্পূর্ণ একটু ভিন্ন আঙ্গিকে হচ্ছে। এটা ভিন্ন আঙ্গিকে হওয়ার একটা কারণও আছে। কারণ হচ্ছে যে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে, গণ অভ্যুত্থান পরবর্তী যে পরিবেশে নির্বাচনটা হচ্ছে, এই জায়গাটাতে বিএনপি একটা বেকায়দায় পড়েই অনেকটা এভাবে মনোনয়ন দিতে হচ্ছে। কারণ জামাত মনোনয়ন ডিক্লেয়ার করে প্রায় 1 বছর আগে থেকে তারা জামাতের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছে। সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে প্রচারণায় বিএনপির প্রার্থীরা অনেকখানি সিদ্ধান্তহীনতার কারণে অনেকখানি পিছিয়েও পড়েছিল। সেই পরিস্থিতিতে তারা ভার্চুয়ালি তারেক রহমান স্ট্যান্ডিং কমিটির সাথে পরামর্শ করে এই দফায় দফায় মনোনয়নগুলো ঘোষণা করছে। আপনি যেটা বলছিলেন যে গত সর্বশেষ যে মনোনয়নটা ঘোষণা করা হলো 36 জনের, এই 36 জনের মধ্যে আমরা দেখেছি যে এখানে কিছুটা যে অনেকের মনোনয়ন অনিশ্চিত, খুবই অনিশ্চিত ছিল, এমন অনেককে মনোনয়ন দেওয়া হয়েছে। ইভেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে, সাম্প্রতিক সময়ে বহিষ্কার করা হয়েছে এমন লোকজনও এর মধ্যে দেখলাম যে মনোনয়ন পেয়েছে। তো যোগ্য বিবেচনায় বা তাদের যে স্থানীয়ভাবে তাদের পপুলারিটি বিবেচনা এটা করে থাকলে এটা অবশ্যই ইতিবাচক, নেতিবাচক কিছু না। বিশেষ পরিস্থিতিতে বহিষ্কারও হচ্ছে। আবার সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমরা দেখছি যে গত 1-1.5 বছরে নানান ধরনের অপরাধের দায়ে যারা, বিশেষ করে চাঁদাবাজি এসব অপরাধের দায়ে যারা বহিষ্কৃত হয়েছিলেন, ধারাবাহিকভাবে তাদের বহিষ্কার আদেশও প্রত্যাহার হয়ে যাচ্ছে ধাপে ধাপে। তো সেটা যদি হয় তাহলে কি তাদের এই বহিষ্কার আদেশ সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হলো? তারা কি এর মধ্যে শুদ্ধ হয়ে গেছে? শুদ্ধ যদি হয়ে যে থাকে, এটা আমাদের জন্য খুবই সুখকর বিষয় যে বহিষ্কার করার সঙ্গে সঙ্গে বা পদ স্থগিত করার সঙ্গে সঙ্গে তারা একদম পরিশুদ্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা এটা খুব আনন্দের সাথে সাগ্রহে আমরা মেনে নিতে রাজি আছি। কিন্তু যদি তা না হয়ে থাকে, শুধুমাত্র নির্বাচনে সুবিধা পাওয়ার জন্য, তাদেরকে কাজে লাগানোর জন্য, যদি এটা অপরাধের ব্যাপারে তারা কতটুকু সংশোধন হয়েছে সেটা মূল্যায়ন না করে যদি করা হয়, সেটাও আমি মনে করি সেটা কোনোভাবে ঠিক। রাজনৈতিক রিপোর্ট করেছেন দীর্ঘদিন, খুব কাছ থেকে বিএনপিকে দেখেছেন। এই যে 70টা আসনে অসন্তোষের কথা বলা হচ্ছে, এটা কি মিটমাট করা সম্ভব হবে?
এটা ইতিমধ্যে পুরো আমরা দেখেছি- এটা ইতিমধ্যে আমি এটা যোগ করি, ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি 29টি আসনে বিদ্রোহী প্রার্থী তারা নিজেরা ঘোষণা করে দিয়েছে আমরা নির্বাচন করব। 70টি আসনে 70ই যে আছে বিষয়টা তা না, অন্য কোথাও কোথাও আছে মানে তুষের আগুনের মতো আছে কোথাও কোথাও, সেগুলো হয়তো সেভাবে বিস্ফোরিত হচ্ছে না, এরকম আছে যেগুলো মোটামুটি প্রতিবাদ এসছে, কর্মসূচি এসছে, সেগুলোর হিসাবটা এখানে এসছে। তো যেটা আমি আগেই বলছিলাম যে ওইভাবে যখন মনোনয়ন দেওয়া হতো তখন কিন্তু সেখানে কনভিন্স করার চেষ্টা করা হতো, মনোনয়ন বোর্ডে কনভিন্স করার চেষ্টা করা হতো যে আপনাকে আমরা অন্যভাবে মূল্যায়ন করব, বা আপনি এবার ছাড় দেন, আমরা অমুককে দেন, এইভাবে কনভিন্স করে দেওয়া হতো। এবারে তেমনটি হয়নি। আমি যদি একটি জেলার কথা বলি, মানে এটা আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না, একটি জেলায় একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে পুরো জেলায়, সেখানে গত 15 বছর যাদেরকে আমি ব্যক্তিগতভাবে খুব লড়াকু রাজনীতিতে এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে দেখেছি, তাদের কাউকে না দিয়ে এমন একজনকে দেয়া হয়েছে যাকে 15 বছরে একদিনের জন্য মাঠে দেখা যায় নাই। তো এটা কোন বিবেচনায়? নিশ্চয়ই বিএনপির নেতৃত্ব, যারা শীর্ষ নেতৃত্ব, তাদের বিচক্ষণতা নিয়ে আমি প্রশ্ন তোলার দৃশ্যতা দেখাইতে চাই না, এটা হয়তো তারা দৃশ্যতাই মনে করবেন। কিন্তু আমরা যারা একজন সাধারণ নাগরিক হিসেবে, পর্যবেক্ষক হিসেবে কাছে থেকে যাদেরকে দেখেছি, যে অন্ততপক্ষে সেখানে একজন আছেন যে অন্তত 6-7 বার শুধু জেলে দীর্ঘমেয়াদে থাকতে হয়েছে, এবং তার যে সাহস, তার এগুলো নিয়ে আমরাও বিভিন্ন সময় আমরা প্রশংসা করেছি। তাদেরকে না দিয়ে এমন একজনকে দেওয়া হয়েছে, তিনি লুকিয়েছিলেন এবং কোনো মাঠে ঘাটে কোথাও তাকে দেখা যায় না। তো এই সব অসন্তোষ তো এগুলা কিন্তু একেবারে সহজভাবে নেয়ার বিষয় না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই অসন্তোষ যেসব জায়গায় আছে, এইসব জায়গাগুলোতে এগুলা অন্যান্য প্রার্থীরা, অন্য প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা কিন্তু এটার সুবিধা নেয়ার চেষ্টা করবেন। এটা নিশ্চয়ই বিএনপি নেতৃত্ব, বিএনপির যারা আছেন তারা বিশ্লেষণ করে দেখবেন। আমার মনে হচ্ছে সেগুলাতে পুনর্মূল্যায়ন করা দরকার। বিশেষ করে যদি ত্যাগী যারা আন্দোলন সংগ্রামে গত 15 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইতে যারা সম্মুখভাগে ছিলেন, এই বিষয়টা বিবেচনায় নিলে বিতর্কটা কম হবে, এটা আমি মনে করি। আলী হাসান জুনায়েদ, জাতীয় নাগরিক পার্টি নিয়ে বেশ আলোচনা চলছে। জাতীয় নাগরিক পার্টি কোন দিকে যাবে এই নিয়ে গত বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া বলুন, মূলধারার মিডিয়া বলুন, সব জায়গাতে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত মনে হচ্ছিল যে বিএনপির সঙ্গে তাদের একটা নির্বাচনে জোট বা সমঝোতা হতে পারে। দলটির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি কদিন আগেও বললেন যে মুজিববাদ ও মওদুদিবাদ ঠেকাতে বিএনপির সঙ্গে তাদের জোট হতে পারে। কিন্তু গত পরশু বিএনপি আরো 36 জন প্রার্থী ঘোষণার পর এটা মোটামুটি বলা যায় যে এনসিপির সঙ্গে সম্ভবত বিএনপি সমঝোতাটা হচ্ছে না। কেন এমনটি হচ্ছে? এনসিপিকে বুঝতে হবে যে তার রাজনীতিটা কি। তো এনসিপি ব্যাপারে যে আলোচনাটা মাঠ পর্যায়ে আছে সেটা হলো যে এনসিপি তার পিঠ বাঁচাতে তাকে ক্ষমতার ভাগ নিতে হবে, যে কারণে সে বিএনপির সাথে আলাপ আলোচনায় গিয়েছিল এবং কিছু সিটের প্রশ্নে সে ম্যানেজ করতে চাইছিল। তো স্বাভাবিকভাবেই এই যে বিএনপির সাথে সিট ভাগাভাগি, যেটা আমাদের কাছে দৃশ্যত মনে হচ্ছে যে মেলে নাই, তা থেকে কিন্তু দুইটা জিনিস স্পষ্ট। একটা হলো বিএনপির মধ্যকার অভ্যন্তরীণ কম্পিটিশন, আর সেকেন্ডলি হলো এক্সটার্নাল কম্পিটিশন। এক্সটার্নাল কম্পিটিশন হলো, আমি এটাকে খুব ইম্পর্টেন্ট মনে করি এই জায়গায়, যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া একটা কম্পিটিটিভ নির্বাচন হওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগ এখন গন কেস। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে বিএনপি এবং জামাত, এই বাইনারিটা এখন এই মুহূর্তে পোলারাইজড হয়ে গেছে, এবং এইখানে ক্ষমতার একটা কম্পিটিশন হবে, এই বিষয়টাও স্পষ্ট বোঝা যাচ্ছে এখন। তো স্বাভাবিকভাবেই এনসিপি এইখানে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে সে কোন জায়গায় গিয়ে ক্ষমতার পার্ট হবে। আলাদা রাজনীতি দাঁড় করানোর যদি তার চিন্তা না থাকে তাহলে তাকে ওই চিন্তা করতে হবে। আর যদি সে আলাদা রাজনীতি করে লম্বা সময় টিকে থাকতে চায় তাহলে তাকে এই সময়ে এমপি, মন্ত্রী কিংবা ক্ষমতার ভাগ হওয়ার সাময়িক যে আকর্ষণ, এই আকর্ষণ থেকে বের হয়ে আসতে হবে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে এনসিপির দলের মধ্যকার যে নেতৃত্বের চ্যালেঞ্জ, কারণ আমরা একদিকে দেখছি যে সরকারে থাকা আসিফ, তাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি বিএনপিতে ঢাকা 10 আসনে ইলেকশন করবেন, বিএনপির হয়েই ইলেকশন করতে পারেন। আপনারা দেখেছেন আলোচনা যে বিএনপিতে যোগ দিবেন, এরকম একটা আলোচনাও হয়েছে। তার মানে কি, নেতৃত্বের মধ্যে সেখানে একটা দ্বন্দ্ব। 10 আসনে কিন্তু গতকাল গতকালকে প্রার্থী দিয়েছে। আমি বলেছি যে আলোচনাটা যেভাবে চলেছে, যে আলোচনাটা এইরকম আলোচনা কিন্তু অনলাইন এবং মেইন স্ট্রিম মিডিয়াতে এসেছে, যে এই
এই আসিফকে নিয়ে যে আলোচনাটা হয়েছে, তার মানে কি যে এনসিপির মধ্যকার ভেতরে এই কনফ্লিক্টগুলো চলতেছে, যে তারা আসলে কোন দিকে যাবেন, কি করবেন। তো যেহেতু আমি মনে করি যে দলের ভেতর কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই, সেহেতু আসলে কোনো নেগোসিয়েশনকে তারা সাকসেসফুলি ম্যাটেরিয়ালাইজ করতে পারেন নাই। অর্থাৎ এনসিপির ভেতরকার জায়গাতেই তারা ক্লিয়ার করতে পারেন না আসলে তারা কোন দিকে যাবেন, তারা কি স্বতন্ত্র থাকবেন, নাকি তারা বিএনপির দিকে যাবেন, না জামাতের দিকে যাবেন। তো ভেতরে তাদের মধ্যে এই 3 ধরনের অবস্থাতেই লোকজন আছে, এইটাই আমরা দেখছি। তো সেই কারণেই আসলে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে। একটা বিষয় আপনাকে জানতে চাইবো, সেটা হলো যে আমরা জানি যে আপনি এই জুলাই বিপ্লবের একজন যোদ্ধা, আপনি তো জাতীয় নাগরিক কমিটির একটা বড় নেতা ছিলেন, জাতীয় নাগরিক পার্টিতেও আপনাকে যুগ্ম আহ্বায়ক পদের প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনারা কয়েকজন যাননি, পরে আপনি আপ বাংলাদেশ করলেন, মাঝখানে আবার শুনলাম এনসিপি নির্বাচনী জোটের উদ্যোগে আপনারাও রয়েছেন। আমরা পরে আবার জানলাম যে এনসিপি আপনাদের ব্যাপারে চূড়ান্ত পর্যায়ে নেতিবাচক মনোভাব দেখিয়েছে। এরপর আবার শুনলাম যে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, রাষ্ট্রচিন্তা, তাদেরকে নিয়ে এনসিপি একটা জোট করতে পারে, সেটিও ব্যস্ত গেছে। কেন এমনটা হচ্ছে আসলে কি বলবো? প্রথম কথা হলো, আমরা বাংলাদেশ মূলত যেটা চেয়েছিলাম যে বিএনপি এবং জামাতের পাশাপাশি তৃতীয় একটা বলয়, স্বতন্ত্র একটা বলয় গড়ে তোলার। এই কারণে যে বিএনপি এবং জামাত এখন যেই ক্ষমতার কম্পিটিশনের মধ্যে গেছে, তাতে করে জুলাই সনদ কিংবা সংস্কারের প্রশ্নটা কিছুটা ম্রিয়মান হয়ে গেছে। এটার মেইন ফোকাসে নাই, বরং পার্লামেন্টারি সিটের কম্পিটিশন, ক্ষমতার ভাগাভাগি, এইটাই মূল আলোচনার মধ্যে চলে গেছে। আমরা চেয়েছিলাম যে এইবারের নির্বাচনটা তো নর্মাল নির্বাচন না, এবারের নির্বাচন হলো আমাদের 24 জুলাইয়ের আকাঙ্ক্ষার ফলে সংস্কার হবে সেই নির্বাচন, নর্মাল যে ক্ষমতা পালাবদলের নির্বাচন না। তো সেই কারণে আমরা এই নির্বাচনের এই পয়েন্টটাকে ধরে, যেহেতু ওই দিন নির্বাচনের দিন গণভোট হবে, তো সেই জায়গাটাকে আমরা ধরে একটা স্বতন্ত্র বলয় তৈরি করতে চেয়েছিলাম। সেই উদ্যোগ গ্রহণ করে আমরা, আপনারা জানেন যে অক্টোবর মাস থেকে আমরা এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ কিছু কর্মসূচি গ্রহণ করি, এবং সেই কর্মসূচি গ্রহণ করার পরে আমরা মনে করেছি যে এইখানে বিএনপি এবং জামাতের বলয়ের বাইরে এসে যারাই এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই এবং সংস্কারকে প্রধান ফোকাসে রেখে রাজনীতিটা করতে চাইবে, সবাই মিলে একটা জোট হতে পারে। মূলত এটা নির্বাচনী জোটের চেয়েও এটা মূলত সংস্কারের পক্ষের জোট। তো সেই জায়গায় আমরা এনসিপি সহ একটা আলাপ আলোচনার মধ্যে ছিলাম, এবং একটা পজিটিভ আলাপ আলোচনা হচ্ছিল, এবং সেইখানে একটা ইতিবাচক আলাপ আলোচনার শেষ মুহূর্তে গিয়ে এনসিপি তার অভ্যন্তরীণ, আমি যেটা একটু আগে বলেছি যে এনসিপি তার অভ্যন্তরীণ প্রবলেমকে হ্যান্ডেল করতে পারে নাই, যে কারণে আসলে এত বড় একটা সম্ভাবনা, কারণ আমি দেখেছি যে দেশের মানুষ একটা সম্ভাবনা চিন্তা করছিলেন এবং এখানে একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জায়গাটা ভণ্ডুল হয়েছে সাময়িকভাবে। তারপরে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি যে এটা কোনো উপায়ে এই মেকানিজমটা করে ফেলা সম্ভব কিনা, যাতে করে একটা স্বতন্ত্র বলয় তৈরি হয়। এমনকি আমরা বলেছি যে এই বলয় তৈরি করতে গেলে যতটুকু কম্প্রোমাইজ করা সম্ভব, যতটুকু উদারতা দেখানো সম্ভব, সবটুকু উদারতা দেখিয়ে হলেও এরকম একটা স্বতন্ত্র বলয় আমাদেরকে তৈরি করতে হবে। তো সেইখানে এই আলাপ আলোচনাটা চলতেছে, কিন্তু আলাপ আলোচনার প্রক্রিয়াটা মূলত এনসিপিকে তার নিজের যে অভ্যন্তরীণ, কিন্তু আপনি বারবার এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব বলছেন। আসলে আমার কাছে যতটুকু খোঁজ খবর আছে, আমি ঠিক এভাবে আমি বলতে চাচ্ছি না। কারণ হলো, আপনি জানেন যে নভেম্বরের শুরুর দিকে এনসিপির একটা সাধারণ সভা হয়েছিল। আসলে মূলত তাদের যে কেন্দ্রীয় কমিটি 243 জনের, সেখানে একটা মিটিং হয়েছিল। আমরা সেখানে দেখেছি 90% যারা ওখানে উপস্থিত 90% ছিলেন তারা স্বতন্ত্র একটা রাজনীতির দাঁড় করানোর জন্য। বিএনপি বা জামাতের সঙ্গে গিয়ে সেই পুরনো রাজনৈতিক ধারায় তারা যেতে চাননি। এই যে এত ব্যাপক সংখ্যক লোক এই ধরনের স্বতন্ত্র ধারার পক্ষে দাঁড়ালো, কিন্তু এরপরে কিন্তু সেই জায়গাতে মোটটা নেয়নি। কারণ কি? এই কারণ তো এনসিপি নেতৃবৃন্দ ভালো বলতে পারবেন, কারণ এনসিপি নেতৃবৃন্দ তাদের এই জেনারেল মিটিং এর পরেও ওনারা তো একটা জোটের আলাপ আলোচনা এসেছেন, এবং যে মিটিং থেকে আপনারা তো নিশ্চয়ই মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে মিটিং থেকে মূলত এই জোটের আলোচনাটা ভেস্তে যায়, সেই মিটিং এর আলোচনাতেও দেখবেন যে তারা বলেছে যে তারা জোটের ব্যাপারে ইতিবাচক, তারা শুধুমাত্র আপ বাংলাদেশের ব্যাপারে একটা নোট অফ ডিসেন্ট তাদের আমি বলতেছি পরেরটা, মানে ওই আপনার ওই পরের প্রোগ্রামের পরের ডেভেলপমেন্ট কিন্তু এইটা, যে তারা কিন্তু জোট গঠনের ব্যাপারে ইতিবাচক হয়েছে, একটা জোট গঠন, এবং সেটা তো আসলে তাদের ওই যে স্বতন্ত্রতা রক্ষা, যেটা বলতেছেন যে 90% লোকের স্বতন্ত্রতা রক্ষা, সেই স্বতন্ত্র রক্ষারই একটা জোট মূলত, যেহেতু এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং সংস্কারের পক্ষের জোট, তো সেই জোটটার উদ্যোগই কিন্তু চলছিল।
পরবর্তীতে যেটা তাদের ওই নির্বাহী মিটিং এর মধ্য দিয়ে আসলে তারা এই জিনিসটাকে ম্যানেজ করতে পারে নাই, যে কারণে আসলে পুরো আলোচনাটাই এক প্রকারের হচপচ হয়ে গেছে। এর মানে এটা কোনো আর ডেভেলপমেন্ট হবে না? না, এটা ডেভেলপমেন্টের আলাপ আলোচনা এখনো চলছে, কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে সেই প্রক্রিয়াটার যে সম্ভাবনাটা নিয়ে হাজির হয়েছিল সেই সম্ভাবনাটা জায়গাটা তো হোঁচট খেয়েছে। প্রত্যেক পক্ষের মধ্যে এখন নতুন করে আবার আলোচনা ইনিশিয়েট করতে হচ্ছে। আলোচনা চলছে, আলোচনা বন্ধ হয় নাই, এবং আমরা এখনো আশাবাদী যে একটা স্বতন্ত্র বলয় আমরা তৈরি করতে পারবো। এম আব্দুল্লাহ, একটা বিষয় নিয়ে রাজনৈতিক সমঝোতা বা জোর যেটাই হোক খুব আলোচনা হচ্ছিল, সেটা হলো বাংলাদেশ হেফাজত মজলিসের আমির মাওলানা মামুনুল হক কোন দিকে যাবেন। খেলাফত মজলিসের আমির, এটা এই খেলাফত মজলিসের যেটা, এটা ওনার একটা ব্যাপক আলোচনা হচ্ছিল কোন দিকে যাবেন। আমরা এটা জানতাম যে তারেক রহমানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হতো এবং তাকে আগেই ঢাকা ৭ আসনটি ছেড়ে দেওয়ার ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে পরশু যে ৩৬টা আসনে প্রার্থী ঘোষণা করা হলো, ঢাকা ৭ আসনেও বিএনপি দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান। এর মানে আমরা কি বুঝতে পারছি যে শেষ পর্যন্ত তাদের সঙ্গে বিএনপির সমঝোতা হচ্ছে না। এবং আপনি এটা নিশ্চয়ই জানেন যে মামুনুল হকের দল জামাতি ইসলামের নেতৃত্বে যে ৮ দলের অভিন্ন কর্মসূচি, সেখানে তার দল সক্রিয় রয়েছেন এবং বিভাগীয় পর্যায়ে যে বৈঠকগুলি হচ্ছেন সেখানে মামুনুল হক নিজে যাচ্ছেন অথবা তার দলের মহাসচিব অংশ নিচ্ছেন। আপনি এটাও নিশ্চয়ই জানেন যে কওমি ঘরানায় মাওলানা মামুনুল হকের একটা বিশেষ প্রভাব রয়েছে এবং কেউ কেউ বলছিলেন যে মামুনুল হক কোন দিকে যাবেন তার উপরে অনেকটা বিষয় নির্ভর করছে, বিশেষ করে কওমি ঘরানার ভোটারগুলোর উপর নির্ভর করছে। এই যে এরকম একটা হয়েও হলো না এবং শেষ পর্যন্ত অনেকে ধরে নিচ্ছে আপাতত যে তারা ৮ দলীয় জোটের সঙ্গে থাকছে, তাহলে কি দাঁড়ালো? আমি সেখানে আসছি, সেখানে আসার আগে আগের যে ইস্যুটা ছিল সেখানে একটু শেষ করে আসি, তখন সময়ের কারণে বলে আসতে পারিনি। যে বিএনপির নমিনেশনের ক্ষেত্রে সর্বশেষ যে ২৮টি আসন এখন অবশিষ্ট আছে, এর মধ্যে যেটা আমরা জানতে পেরেছি যে আরো অন্তত ৬০টি আসনে বিএনপি দলীয় প্রার্থী হবে। তার বাকি ২১টির মতো আসন, এটা আপনি যে প্রশ্ন করেছেন ওইটার সাথে প্রাসঙ্গিক, এই জন্যই আমি ওই প্রসঙ্গটা আনলাম যে ২১টি আসন জোটের প্রার্থীদের জন্য ধরে রাখছে। তো এই আসনগুলোর মধ্যে যে ২১টি আসন রাখছে, এই আসন দিয়ে ২০ দলের যদি আমরা ধরি তাহলে বিএনপি বাদ দিলে ১৯ দল, তো ১৯ দলের জন্য ২১ আসন, সেটা দিয়ে আপনাকে বুঝতে হবে যে বিএনপি কতটুকু ছাড় দিতে পারছে। এবং তার মধ্যেও নানান ধরনের জটিলতার জায়গা আছে এবং কিছু কিছু আসন জোটের প্রার্থীরা, জোটের সঙ্গীরা কিছু কিছু এমন আসন চাচ্ছেন যেসব আসনে প্রকৃতপক্ষে কোনো তারা সেখানে ম্যাটার করবেন না, এরকম আসনও অনেক আছে। সবচেয়ে বড় জটিলতায় যে জায়গায় বিএনপি জোট বা জামাত জোটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তো পড়ে গেছে, সেটা হচ্ছে যে জোটের প্রার্থী হলেও তাকে নিজস্ব প্রতীকে কিন্তু এই যে এবারে জোটের নির্বাচনের ভাগ্য কিন্তু নির্ধারিত হয়ে গেছে সেই আরপিওর সেই ধারার মধ্য দিয়ে, যে যার যার মার্কায় আপনি জোট করেন, সমর্থন নেন, কিন্তু আপনার নিজের মার্কা দিয়ে আপনাকে জিতে আসতে হবে। এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট বাংলাদেশের রাজনীতিতে। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে এক সময় ধানের শীষ নৌকার প্রতীক পাইলে মোটামুটি বিজয়ের একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়ে যেত। এখন তার সাথে দাঁড়িপাল্লা যুক্ত হয়েছে, এখন নৌকা নাই দাঁড়িপাল্লা। এখনকার বিবেচনা করা হচ্ছে ধানের শীষ দাঁড়িপাল্লার একটা কিছু পেলে পরে তাহলে হয়তো সেখানে একটা সম্ভাবনার জায়গা তৈরি করা যাবে, কিন্তু বাস্তবে হচ্ছে এবারে সে ধরনের সুযোগ নাই। জোট করেন বা যাই করেন না কেন, একটা সমর্থন নিতে পারবেন, জোট নেতাকে দিয়ে একটা ভাষণ দেওয়াতে পারবেন, নির্দেশ দেওয়াতে পারবেন, কিন্তু সেখানে যদি সত্যি সত্যি ধরেন বৃহৎ দলের অন্য কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যায়, সেখানে কিন্তু ওই জোটের যে প্রার্থী তার তো সেখানে সেভাবে সাংগঠনিক ভিত্তি নাই, তার তো প্রত্যেকটা কেন্দ্রে একজন করে মানে এজেন্ট দেওয়ার মতো সক্ষমতাও নাই। এই বাস্তবতা কিন্তু মেনে নিতে হবে। আপনি যে কথাটি বলছিলেন মামুনুল হকের বিষয়টা, এটা অনেক আগেই মামুনুল হকের সাথে বিচ্ছেদ ঘটে গেছে বিএনপির। এটা কিন্তু একেবারে রিসেন্টলি ১ সপ্তাহের মধ্যে ঘটেছে তা না।
এটা ঘটে গেছে। এটার কারণ হচ্ছে মামুনুল হকের যে চাহিদার জায়গা, আসনের জায়গাগুলো, বিএনপির তো একটা বড় দল হিসেবে বিএনপির সীমাবদ্ধতাও বেশি। কারণ বিএনপির প্রত্যেকটি আসনেই বিএনপির কিছু কিছু প্রার্থী আছে যাদেরকে চাইলেই এলিমিনেট করে দেয়া এত সহজ কাজ না। তো মামুনুল হক বা অন্যান্য ইসলামপন্থী দলগুলোর মধ্য থেকে যেসব আসনের ব্যাপারে তাদের সাথে বোঝাপড়ার চেষ্টা হয়েছিল, সেই জায়গাটাতে অনেকখানি সমঝোতার জায়গায় যায়নি। আর জামাত এখানে খুব অত্যন্ত দক্ষতার সাথে এই জায়গাটা মানে গুটি চেলেছে। আমি মনে করি গুটিটা চেলেছে বললে এটা নেগেটিভ অর্থে হয়, দক্ষতার সাথে রাজনীতি করেছে আমি বলি। তো সেটা তারা ইসলামপন্থী দলগুলোকে এক প্ল্যাটফর্মে এনে একটা সেন্টিমেন্ট তৈরি করে আগামী নির্বাচনে একটা ভালো ফলাফলের জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এবং মামুনুল হক ধরে নিয়ে, মামুনুল হকের সাথে জামাতের সম্পর্ক কিন্তু নতুন না। মামুনুল হকের সাথে জামাতের যখন সবচাইতে বৈরী, কওমি অঙ্গনের সাথে সবচাইতে বৈরী সম্পর্ক যখন জামাতের সাথে, তখনও মামুনুল হকের সাথে কিন্তু পর্দার আড়ালে জামাতের ভালো সম্পর্ক ছিল। তো সেই সম্পর্কগুলো জ্বালাই করে জামাত এগুলো সবসময় অত্যন্ত যত্ন করেছে। জামাত এগুলো এইসব জায়গা থেকে খুব কৌশলী, এবং তারা সবসময় মামুনুল হকদের সাথে একটা ভিতর দিক থেকে জামাতের একটা আলেমদের একটা পার্ট আছে, তারা একবার সবসময়ই এই আলেমদের এই চ্যানেলটা মেনটেন করে তাদের সুখে দুঃখে বিপদে আপদে, যখনই বিপদে পড়েছে, আপনি ধরেন মামুনুল হক, যদি আমি কথার কথা বলছি যে মামুনুল হক যখন সবচাইতে বিপর্যস্ত অবস্থায় আছেন, তাকে যেভাবে, তার বিরুদ্ধে তো যেইভাবে শেখ হাসিনার মানে লেলিয়ে দিয়েছিল তার বাহিনীগুলোকে, এবং যে পরিমাণ অপদস্থ করা হয়েছে, এবং তার উপর নিপীড়নও কিন্তু প্রচণ্ড রকম নিপীড়ন হয়েছে, সেই সময়গুলোতে জেলখানায়, জেলের বাইরে, কোর্টে কিন্তু জামাত কিন্তু এখানে সাংঘাতিকভাবে তার পাশে ছিল, আমার কাছে যতটুকু খবর আছে। তো এই বিষয়গুলো মামুনুল হক এখন চাইলেই এগুলো উপেক্ষা করতে পারছেন না। যখন মামুনুল হকের সামনে এই দৃশ্যগুলো, এই চিত্রগুলো সামনে আসছে, চাইলেই উপেক্ষা করতে পারছেন না। কিন্তু এটাও ঠিক যে মামুনুল হক, আপনি যেভাবে বলছেন যে পুরো কওমি অঙ্গনের ভোটটা মামুনুল হকের উপর নির্ভর করবে, এটাও পুরোপুরি ঠিক না। এটার আছে কওমি অঙ্গনের মধ্যেই এখন নানান ধরনের বিভাজন আছে। হেফাজতের আমির তো খুব কট্টর জামাত বিরোধী অবস্থানে আছেন, এবং সেগুলোর কারণে জামাত এইসব জায়গায়ও রিপেয়ার করার জন্য জামাত খুব চেষ্টা করছে। সেটা কতটুকু রিপেয়ার হবে সেটা জানি না। তবে কাওমিদের একসময় জামাতের ব্যাপারে যে প্রচণ্ড রকম অ্যালার্জি ছিল, সেটা অনেকখানি প্রশমিত করে আনতে পারছে জামাত। এটা একটা জামাতের সাফল্যের জায়গা। তারা ধীরে ধীরে হলেও এই জায়গাটাতে প্রশমিত করে, তারা নিজেরাও জামাতের পক্ষ থেকেও উদারতা দেখাচ্ছে, আর কাওমিরাও হয়তো উপলব্ধি করছে যে এই দূরত্বের সুবিধা অসুবিধা, এই জায়গাগুলো হয়তো অনেকখানি উপলব্ধি করছে। তো সব মিলিয়ে যতটা জামাতের পক্ষে ইসলামপন্থী দলগুলোকে যতটা যেভাবে কাছে টানা সম্ভব, বিএনপির পক্ষে কিছুটা সেই জায়গায় সীমাবদ্ধতার জায়গাটা তো একটু বেশি। কারণ বিএনপিতে সে ধরনের বড় আলেম নাই যারা এই কাওমি ঘরানার আলেমদের সাথে মিশে যেতে পারে। আছে বিএনপির ওলামা দল, হলেও সেই জায়গাটাতে একটা বিশেষ সীমাবদ্ধতার জায়গা আছে। এসব কারণে ইসলামপন্থীদের খুব বেশি জায়গা বিএনপি দিতে পারছে না মনে হচ্ছে আর কি। আলী আহসান জুনায়েদ, আপনি জানেন যে ইসলামপন্থী দলগুলো অনেকদিন ধরে একসাথে কাজ করছে, এবং তাদের বক্তৃতা বিবৃতিতে মনে হচ্ছে যে তারা একসাথে থাকতে চায়। বিশেষ করে অনেক নেতার মুখেই শুনেছি আমরা, আপনিও শুনেছেন, তারা বলছে যে এই ধরনের সুযোগ আর অতীতে কখনো আসেনি, এই সুযোগটাকে কাজে লাগানো দরকার। তারা আরেকটা বিষয় ব্যবহার করছে, হয়তো ফ্যাসিস্ট বিরোধী কোনো রাজনৈতিক দল এমন সব কথাবার্তা বলছে যারা তাদের উল্টো হয়ে যাচ্ছে। শরিয়া আইনের প্রসঙ্গে, বাউলদের প্রসঙ্গে যে সমস্ত বিষয় আসছে, কেউ কেউ বলছেন এই ঘটনাগুলো অন্যান্য রাজনৈতিক দলের বিবৃতির কারণে তারা আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ পেয়েছে, মানসিকভাবে অন্তত। আপনি কি মনে করেন যে এই যে ইসলামপন্থী দলগুলো যে এক জায়গায় হয়েছে, সামনে নির্বাচন তারা যদি একসাথে করতে চায়, তাহলে মানে কেমন ফলাফল আসতে পারে? নতুন কোনো কিছু রেজাল্ট আমরা পেতে পারি, বা এটা কোনো প্রভাবটা কেমন পড়বে? আমার কাছে তো মনে হয় ইতিমধ্যেই বেশ ভালো প্রভাব পড়েছে। ইসলামপন্থী দলগুলো এক হওয়ায় যেটা হয়েছে, যেটা সিনার্জিক ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে, এবং যে সমাবেশগুলো করছে, প্রত্যেকটা সমাবেশেই আমরা দেখছি যে মানুষের সাড়া পড়ছে, এবং প্রতিনিয়ত নিম্নবিত্ত মানুষদের সাথে যখন কথা বলি, রিক্সা চড়তে গিয়ে বা গাড়িতে চড়তে গিয়ে, তখন দেখছে যে মানুষের এই জোটের প্রতি একটা আগ্রহ আছে, এবং এখানে ভোট দেওয়ার একটা প্রবণতাও বেড়েছে। তো এই জন্যই বলছে যে এইবারের হিসাব নিকেশটা কম্পিটিটিভ হয়ে গেছে, এবং
এই কম্পিটিটিভ হওয়ার পেছনে ইসলামপন্থী এই জোটটা যদি একসাথে থাকতে পারে, তাহলে এইবারের নির্বাচনটা আমি মনে করি যে একটা উৎসবমুখর এবং প্রতিযোগিতামূলক নির্বাচন আমরা দেখতে পাবো আর কি। তো সেই জায়গা থেকে এই যে ইসলামপন্থী দলগুলো এক হয়েছে, এটার ক্লিয়ার প্রতিফলন প্রভাব আপনি দেখবেন ওই যে আইআরআই যে জরিপটা দিয়েছে, সেই জি, জি। জরিপেও কিন্তু আপনি দেখবেন যে জরিপের রিপোর্টেও আমরা দেখছি যে বিএনপি এবং জামায়াতের সাথে গ্যাপটা কমে আসছে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থন মিলিয়ে বা ইসলামী দলগুলোর সমর্থন মিলিয়ে কিন্তু সেটা কাছাকাছি, একেবারে প্রায় সিমিলার। তার মানে কিন্তু আমরা জরিপের ফলাফল থেকেও দেখতে পাচ্ছি যে ইসলামপন্থী জোট ইতিমধ্যেই নির্বাচনী ক্যালকুলেশনে বিএনপি এবং ইসলামপন্থী জোট 50% এই রেশিওতে প্রবাবিলিটির জায়গায় চলে আসছে অ্যাটলিস্ট ওই জরিপে। সো এই জায়গাটা কিন্তু স্পষ্ট যে এই জোটটা যদি কন্টিনিউ করে তাহলে ভোটের মাঠে এটা মারাত্মক প্রভাব সৃষ্টি করেছে ইতিমধ্যে, এবং যে কোনো কিছু ঘটতে পারে, অর্থাৎ এই জোটটা ক্ষমতায় ক্যালকুলেশনেও চলে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জোনায়েদ। এম আবদুল্লাহ, আপনি জানেন যে খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে নানান ধরনের আলোচনা চলছে। এখানে দু ধরনের কথাবার্তা বাজারে কিন্তু ছড়িয়ে পড়েছে। একটি হলো যে নির্বাচনটি সঠিক সময় হবে কিনা, কারণ আপনি জানেন একটি গ্রুপ চায় না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, তারা তৎপরতা বাড়িয়েছে এবং আরও স্পষ্ট করে নানান কথা বলার চেষ্টা করছে। একই সঙ্গে এই আলোচনা রয়েছে, সেটি হলো যে তফসিলটা পিছিয়ে যেতে পারে কিনা, কারণ তফসিল পিছিয়ে যাওয়া না যাওয়ার অনেকখানি ফ্যাক্ট কাজ করে। কারণ আপনি জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা যদি করতে হয় তাহলে ডিসেম্বরে যে 11 তারিখ কথা বলা হচ্ছে সেদিনই তফসিল ঘোষণা করা উচিত। পিছিয়ে গেলে কিন্তু সংকট হবে, সামনে রোজা চলে আসবে, এটা মানে আরও পেছানোর একটা আশঙ্কা রয়েছে। কিন্তু আমরা জানি যে সরকার চাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক, কিন্তু এই কথাগুলো তো হচ্ছে কোনো না কোনোভাবে। গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যেটা বলছিলেন যে নির্বাচন উচিত বা হওয়া, এই বিষয়টাতে সরকারের জায়গা থেকে সিরিয়াসনেসের এক্ষেত্রে ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে এই মুহূর্তে সরকারের জায়গা থেকে কোনো সিরিয়াসনেসের কোনো অভাব নাই। সরকার, আমি যতটুকু জানি, সরকারের শীর্ষ পর্যায় থেকে বিশেষ করে প্রফেসর ইউনূস, তিনি চান যে নির্বাচন দিয়ে তার চ্যাপ্টার ক্লোজ করতে চান। তিনি আর মানে কোনোভাবে এটা সময় ক্ষেপণ করার কোনোভাবেই এটা চাচ্ছেন না। এবং সরকারের অন্যান্য জায়গা থেকেও বারবার করে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু সবচেয়ে সিগনিফিকেন্ট একটা জায়গা আমরা দেখছি যে, আপনারা দেখেছেন যে গতকাল বা তার আগের দিন কয়েকটি ডেভেলপমেন্ট ঘটেছে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার যে জায়গাটা এবং অন্যান্য যে সার্বিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এখন অলরেডি গুঞ্জরিত হতে শুরু করেছে যে বেগম খালেদা জিয়া যদি লন্ডনে চিকিৎসাধীন থাকেন, তারেক রহমান এবং তার স্ত্রী যদি তাকে নিয়ে সেখানে ব্যস্ত থাকেন, এই অবস্থায় একটি নির্বাচনী তফসিল হয়ে যাবে। নির্বাচনের তফসিল হওয়া মাত্র কিন্তু সারা দেশ কিন্তু নির্বাচনের একটা অন্যরকম একটা আবহ সৃষ্টি হবে। সেই জায়গায় প্রধান যে প্রতিদ্বন্দ্বী দল বিএনপি প্রধান দেশে থাকছেন না, আরেকটি দলের প্রধান তো দেশে আছেন, জামাতের প্রধান দেশে আছেন, তিনি অলরেডি সমাবেশ করছেন। এ ধরনের পরিস্থিতিতে কি বিএনপি কি এখন চাই কি না যে নির্বাচনের তফসিল এই পরিস্থিতিতে হয়ে যাক? এই বিষয়ে একটি বক্তব্য আমরা পেয়েছি একদিন আগে, যে নজরুল ইসলাম খান একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে
বিশেষ কারণ ছাড়া যেন নির্বাচন না অনিবার্য পিছায়। কারণ ছাড়া। হ্যাঁ, অনিবার্য কারণ ছাড়া যেন নির্বাচন ফেব্রুয়ারি থেকে না পিছায়। এই বক্তব্যের মধ্যেই কিন্তু এক ধরনের ইঙ্গিত আমি পাচ্ছি এই কারণে এই বক্তব্য তো এই মুহূর্তে বিএনপির থেকে আসা, যে বিএনপি এই নির্বাচন ডিসেম্বরে করার জন্য জি। কিন্তু নয়াপল্টনে রীতিমতো একদম শক্ত আলটিমেটাম দিয়েছিল ডিসেম্বরের মধ্যে করতে হবে। ফেব্রুয়ারির বিষয়টা লন্ডনে সেটেল হয়ে সেই এবং শক্তভাবে তারা এই নির্বাচন কোনোভাবে না পিছানোর বিএনপির এখন তো বক্তব্য হওয়ার কথা কোনো পরিস্থিতিতে যাতে নির্বাচন না পিছায়, সেই জায়গায় বাক্যটা কিন্তু অনিবার্য। যে অনিবার্য কারণ ছাড়া যাতে, তো অনিবার্য কারণ তো অনেক থাকতে পারে। যেমন আমি বলি যে নির্বাচন কমিশনের সামনেই কিন্তু কিছু সমস্যা আছে। সেই সমস্যাটার মধ্যে একটা হচ্ছে সীমানা নির্ধারণ নিয়ে বেশ অনেকগুলো মামলা আছে। একটি জায়গা তো এখনো সেটেলই হয় নাই, যে কারণে গাজীপুর 6 আসনে জি। কেউ প্রার্থীও ঘোষণা করতে পারছে না। যেখানে বাগেরহাটে আসন কমে গেছে সেখানেও প্রার্থী নিয়ে এখন এই মুহূর্তে সেই মামলাটি যে অবস্থায় আছে, গাজীপুর 6 আসনটা আছে, এক্সিস্ট করছে, কিন্তু বাস্তবে সেখানে কেউ প্রার্থী দিতে পারছে না এই অনিশ্চয়তার মধ্যে। নির্বাচনী তফসিল হয়ে গেলে সেই আসনটা বাদ দিয়ে তো নির্বাচনী তফসিল দিতে পারবে না। আগে তো একটা ফয়সালা আসতে হবে। হ্যাঁ, এটা আসতেই হবে। এছাড়াও আরো অনেকগুলো আসনের মামলা কিন্তু একই কোর্টে একই জায়গায় উচ্চ আদালতে পেন্ডিং আছে নির্বাচনী সীমানা নিয়ে। তো এগুলো সেটেল হওয়া ছাড়া কিন্তু নর্মালি নির্বাচনী তফসিলে যাওয়া নির্বাচন কমিশনের জন্য এটা অনিবার্য কারণের মধ্যেই কিন্তু একটা পড়ে। এর বাইরে আপনি দেখেছেন একটি রিটও হয়েছে হাইকোর্টে। রিটে যে কারণগুলো দেখিয়ে নির্বাচনী কার্যক্রম স্থগিত করার কথা বলা হয়েছে, সেই কারণগুলো কিন্তু বিএনপির বক্তব্যের সাথে সাযুজ্য আছে। বিএনপি যে দাবিগুলো নির্বাচন কমিশনের কাছে এতদিন করে আসছিল, সেই দাবিতেই কিন্তু এই রিটটা হয়েছে। এটা নিয়েও অনেকের মধ্যে নানান কথা হচ্ছে। বিএনপি নির্বাচন কমিশনে দেখা করে বলেছে যে জেলা প্রশাসকদের পরিবর্তে এই যে নির্বাচন কর্মকর্তাদের এবং আরও দু একটি দাবি, যে দাবিগুলো এখানে করা হয়েছে অনেকটা বিএনপির দাবিরই প্রতিধ্বনি করে কিন্তু এই রিটটা হয়েছে। এই রিট নিয়েও, রিটের মাহাত্ম্য নিয়েও কথা হচ্ছে। রিটটাও হয়তো আগামী সপ্তাহে আমরা দেখব যে সেখানে শুনানি হবে। হ্যাঁ, শুনানি হবে, কিন্তু ফাইসালা কি হবে জানি না। তবে এই নির্বাচনের এই পর্যায়ে এসে এ ধরনের রিট অ্যালাউ করা বা করা, নির্বাচনে অচল অবস্থা তৈরি করা, এগুলা কিন্তু ভালো দৃষ্টান্ত না। কিন্তু বিএনপি তো তার তৎপরতা অব্যাহত রেখেছে। হ্যাঁ, না, তৎপরতা তো অব্যাহত রাখতেই হবে, কারণ তার প্রতিদ্বন্দ্বী দল পুরোপুরি মানে প্রস্তুত এবং শতভাগ শক্তি নিয়ে মাঠে আছে। তো বিএনপি তৎপরতা অব্যাহত না রাখার কোনো সুযোগ নাই। কিন্তু যদি বিএনপি মনে করে যে না, বেগম খালেদা জিয়ার যে মানবিক জায়গাটার থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য একটু স্পেস দেওয়া, তো একটু স্পেস দিলে এখানে কিন্তু একটা টেকনিক্যাল জায়গা হয়ে গেছে রমজানের কারণে। একটু স্পেস দিতে গেলে যদি আপনি ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে নির্বাচন করেন, তাহলে আপনাকে অবশ্যই আপনার এই 15 তারিখের মধ্যে আপনার শিডিউল তফসিলটা দিতে হবে। আর এর পিছনে যাওয়ার এক সপ্তাহখানিক মাত্র সময় আছে, এর বেশি না। সপ্তাহখানিক হলে আপনি রমজানের আগে মানে নির্বাচনটা করতে পারবেন। আর এর বেশি গেলেই এটা চলে যাবে রমজানের পরে। রমজানের পরে যাওয়া মানে আরো নানান ধরনের পরিস্থিতি, বর্ষাকাল, নানান পরিস্থিতি তো আছেই। কিন্তু আমরা চাইবো নির্বাচনটা দেশে হয়ে যাক। জাতীয়, যদি আমার ব্যক্তিগতভাবে বলেন, আমি বলবো যে নির্বাচনটা হয়ে যাওয়া খুবই জরুরি। দেশে একটা স্থিতিশীল অবস্থা আর আশা রাজনৈতিকভাবে। তো এই বিষয়গুলোকে সামনে রেখে নির্বাচনী তফসিল হয়ে যাবে, আমি আজকে আপনার এখানে বসে আমি বলতে পারছি না যে নির্বাচনী তফসিল 11 তারিখে হয়ে যাচ্ছে, কারণ কিছুটা হলেও এখানে একটু সংশয়ের জায়গা তৈরি হয়েছে এবং সেই সংশয়টা আমরা হয়তো সপ্তাহখানিকের মধ্যে সেই সংশয়টা কিভাবে দূর হবে সেটা আমরা দেখতে পাবো হয়তো সপ্তাহখানিকের মধ্যেই। আলী হাসান জুনায়েদ একটা সংশয়ের কথা উপস্থাপন করলেন এম আব্দুল্লাহ, আপনার কি মনে হয়? প্রথমত সরকার এই ব্যাপারে পুরোপুরি সিরিয়াস। গতকালকেও প্রধান উপদেষ্টা পুলিশদের সামনে যেভাবে করে বলেছেন, যে ইমোশন নিয়ে বলেছেন শহীদ আনাসের কথা উল্লেখ করে, তাতে করে স্পষ্ট যে সরকারের দিক থেকে কোনো এই নির্বাচন আয়োজন করা নিয়ে কোনো ধরনের মানে গড়িমসি করার কোনো ইচ্ছা নাই, বরং তারা সিরিয়াস। সেকেন্ডলি হলো নির্বাচন কমিশনের প্রস্তুতির জায়গা। নির্বাচন কমিশন বলছে যে তার নির্বাচন কমিশন প্রস্তুত, কিন্তু কিছু আনসলভড কেস রয়ে গেছে, যেটা উল্লেখ হলো, আব্দুল্লাহ বললেন। তো এই যে এই কেসগুলো কখন সেটেল হচ্ছে এটা জানা প্রয়োজন। আমার দেশ পত্রিকায় এসেছে যে 11 তারিখ হলো আপনার তফসিল এবং
8ই ফেব্রুয়ারি নির্বাচন। তো এটা কোন তথ্যের ভিত্তিতে বা কিভাবে আসলো এটা জানা নাই, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু বলেছিল যে ডিসেম্বরের 2nd উইকে তারা তফসিল ঘোষণা করবেন। তো সেই হিসাবে তো 14 তারিখের পরে আর তার যাওয়ার সুযোগ নাই। এবং নির্বাচনটা যদি করতে হয় ফেব্রুয়ারির 12 তারিখ, যেটা আলোচনা হচ্ছে যে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচনের ডেটের বিষয়ে একটা আলোচনা হচ্ছে, তো সেটা যদি করতে হয় এর চেয়ে বেশি গেলে তো আসলে আর সেই সময়টা পাওয়া যাবে না, সময় তো দিতে হবে। তো এখানে আরেকটি বিষয় হলো বেগম খালেদা জিয়াকে শুক্রবারে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু পিছিয়ে রবিবারে নিয়ে আসা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু একটা দোলাচল চলছে, কারণ বেগম খালেদা জিয়া এখন সারা বাংলাদেশের সকল মানুষের নেত্রী এবং একটা অভিভাবক গার্ডিয়ান স্বরূপ জায়গায় আছেন। তো একই সাথে আরেকটা বিষয় আমি মনে করি সবারই অ্যাড্রেস করা দরকার, যে তারেক রহমান যখন বলছেন যে উনি ওনার একক মানে নিয়ন্ত্রণাধীন নয় দেশে আসার ব্যাপারটি, সেখানে তো আমাদের কনসার্ন তৈরি হয় যে এটা কার নিয়ন্ত্রণাধীন, কোথা থেকে সমস্যা তৈরি হচ্ছে বা কি সিকিউরিটি ক্রাইসিস তৈরি হচ্ছে যে কারণে উনি আসতে পারছেন না। সরকার থেকে কিন্তু ক্লিয়ার করা হচ্ছে, এখানে কোনো সিকিউরিটি প্রবলেম নেই। সরকার থেকে ক্লিয়ার করা হচ্ছে, কিন্তু আবার তারেক রহমান এটা বলছেন, তাতে তো একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে। সো পুরো ইলেকশন প্রক্রিয়াটা নিয়ে গণমানুষের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে কিন্তু একটা কমন প্রশ্ন যে ভাই নির্বাচনটা কি হবে, নির্বাচনটা কি সঠিক সময় হচ্ছে, কেন এই প্রশ্নটা তৈরি হচ্ছে সরকার বারবার বলার পরেও। কারণ হচ্ছে আমরা এইরকম যে ইনসিডেন্টগুলো ঘটছে সেই ইনসিডেন্টগুলোর খোলাসা উত্তর পাচ্ছি না, তারেক রহমান জানাচ্ছেন না, বা আমরা জানতে পারছি না যে কোন কোন জায়গায় সমস্যার কারণে উনি দেশে আসতে পারছেন না। আবার আমরা একই সাথে দেখছি যে বেগম খালেদা জিয়ার এরকম সিরিয়াস অসুস্থতার সময়ও ওনাকে লন্ডনে নিয়ে যেতে হচ্ছে, চিকিৎসার স্বার্থেই বলা হচ্ছে। তো সব মিলিয়ে এই যে সিচুয়েশন এবং একই সাথে এই যে কিছু আনসলভড কেস রয়ে গেছে, তো এই সকল মিলিয়ে শিডিউল ঘোষণার ক্ষেত্রে সত্যিই একটা আশঙ্কা তৈরি হয়েছে সরকার বারবার তার আন্তরিকতা প্রকাশ করার পরেও। তো এই জায়গাগুলো আমি মনে করি যে আমাদের স্পষ্ট হওয়া দরকার। আব্দুল্লাহ, বাংলাদেশের যে গণঅভ্যুত্থানটি হলো তরুণদের নেতৃত্বে, এটি বাংলাদেশে কিন্তু সেরকম গুরুত্ব দিয়ে আলোচনা হয় না, কিন্তু আপনি জানেন আন্তর্জাতিক পর্যায়ের কোনো ব্যাপক গুরুত্ব রয়েছে এবং নজির হিসাবে চিহ্নিত করা হয়। আমরা কদিন আগে আন্তর্জাতিক পর্যায়ের একজন কলামিস্টের লেখা দেখলাম, সেখানে বলা হচ্ছে বিশেষ করে ভারতের সঙ্গে যে প্রতিবেশী দেশগুলোর যে খারাপ অবস্থা, প্রতিবেশী দেশের মানুষ যে তাকে পছন্দ করে না, এই প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশের ব্যাপারে বলা হয়েছে যে বাংলাদেশ তার একটি পরিষ্কার উদাহরণ। এর মানেটা হলো এই তরুণদের যে গণঅভ্যুত্থান, এটা রাষ্ট্রবিজ্ঞানে বলুন বা শাসন ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে বলুন বা স্বৈরাচারের পতনের দিক থেকে বলুন, যে অ্যাঙ্গেল থেকে আপনি দেখুন না কেন, আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্ব পেয়েছে মূলত যেটা জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টের পর এটা আসলে ইস্টাবলিশড হয়েছে যে কী ধরনের এই তরুণরা, এই দেশের সাধারণ মানুষ কী ধরনের এই নির্মমতার মুখোমুখি হয়েছিল। কিন্তু আমরা দেখছি যে এই যে তরুণরা যে রাজনীতিতে নেমেছেন তারাও কিছু চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে। এই বিষয়টি নিয়ে রয়টার্স আন্তর্জাতিক সংবাদ সংস্থা এটি খবর প্রচার করেছে গতকালকে। তারা বলছে যে বাংলাদেশের জেনজিদের রাজনীতি নিয়ে তারা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, মাঠ পর্যায়ে যখন নামতে যায় তখন এই চ্যালেঞ্জের মুখোমুখি তারা হয়েছে। এবং আরও কিছু কথা বলেছে, আমি একটু পরে শোনাই। ওই রিপোর্টটিতে বলা হয়েছে যে হাসিনা ক্ষমতাচ্যুত করা জেনজিরা এখন রাজনীতি মাঠে সমর্থন পাওয়ার চ্যালেঞ্জে পড়েছে। বাংলাদেশের শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা শিক্ষার্থীরা যেদিন নতুন একটি রাজনৈতিক দল গড়ে মাঠে নামলেন, সেদিন হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন তাদের পরিকল্পনার কথা শুনতে। সেই সমাবেশটি হয়েছিল চলতি বছরের শুরুতে, কিন্তু এখন রাজপথের শক্তিকে ভোটে রূপান্তর করার জন্য দলটিকে লড়তে হচ্ছে। রয়টার্স জেনজিদের রাজনীতি বলতে মূলত আসলে এনসিপি রাজনীতির কথা বলেছে, যে এই যে শুধু এনসিপি নয়, যারা তরুণদের কিছু সংগঠন রয়েছে যারা এটা ধারণ করেন, যেমন আমাদের এখানে আলী হাসান জুনায়েদ একটি সংগঠনের প্রধান, আপ বাংলাদেশ, আসলে তারা আসলে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে আপনি মনে করেন? রয়টার্সের বিশ্লেষণটার পেছনে আমি কোনো একটা উদ্দেশ্য আমি দেখতে পাচ্ছি, যে জেনজিদের এবং রয়টার্স যদিও একটা আন্তর্জাতিকভাবে অত্যন্ত সুনামখ্যাত একটা সংস্থা এবং নির্ভরযোগ্য সংস্থাই বলা যায়, কিন্তু তারা বিশ্লেষণ যখন করে রিপোর্টের ক্ষেত্রে তারা কিন্তু সাংঘাতিকভাবে নির্ভরযোগ্য, কিন্তু যখন তারা বিশ্লেষণমূলক স্টোরি দেয়, এটার পিছনে আমরা অতীতে অনেক সময় আমরা দেখেছি বিশেষ উদ্দেশ্য কাজ করে। তো আমি মনে করি এই স্টোরিটার পেছনে এক ধরনের উদ্দেশ্য তো আছে, আমি অন্তত মনে করছি।
কারণ হচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচনটা ভণ্ডুল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তি সারা বিশ্বব্যাপী কিন্তু মিডিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে, মানবাধিকার সংগঠনগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে, পশ্চিমা দেশগুলো যারা প্রভাবশালী দেশ আছে তাদেরকে নানানভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। ওই পতিত শক্তির কাছে তো অঢেল অর্থ রয়েছে এবং তাদের সে ধরনের, তারা তো পলাতক অবস্থায় বিদেশেই তারা অবস্থান করছে। তো এইসব জায়গা থেকে তারা কিন্তু তাদের যেই জায়গাগুলো আছে এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছে। জেনজি বাংলাদেশে যেই অভ্যুত্থান ঘটিয়েছে, এটা এই অবিস্মরণীয় অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা কেউ মুছে ফেলতে পারবে না। এবং আপনি যেটা বলেছেন যে বিভিন্ন যদি রাজনীতির ইতিহাস লিখতে হয়, পলিটিক্যাল সায়েন্স নিয়ে কেউ যদি কাজ করে, তাহলে বাংলাদেশের এই জেনজিদের এই যে বিপ্লব, সেটা কিন্তু অপরিহার্যভাবেই সেটা সেই প্রসঙ্গে যেতে হবে। তারা রাজনীতিতে সাফল্যের চ্যালেঞ্জের মুখে পড়ছে, এই প্রশ্নটি আসছে, এখনই আসার মতো কি ঘটনা ঘটেছে আমি জানি না। কারণ তারা তো একটা ফ্যাসিবাদী শক্তিরকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশকে একটা সংস্কার এবং গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করেছে। সেই জায়গাটাতে আমি তো ভালো অগ্রগতি দেখি। আমাদের যে সংস্কারগুলো ইতিমধ্যেই ডক্টর ইউনূসের হাত ধরে হয়েছে, এর মধ্য দিয়ে আমি মনে করি জেনজিদের একটা বিরাট সাফল্যের জায়গা আছে। আপনি বিচারাঙ্গনের কথা বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের খুঁটিগুলা কি ছিল? ফ্যাসিবাদের এক একটা খুঁটি ছিল বাহিনী, বিভিন্ন বাহিনী। ফ্যাসিবাদের একটা খুঁটি ছিল বিচারাঙ্গন, ফ্যাসিবাদের একটা খুঁটি ছিল মিডিয়া, ফ্যাসিবাদের একটা খুঁটি ছিল নির্বাচন কমিশন। এই সব জায়গায় কিন্তু আমাদের উল্লেখ করার মতো আমাদের সংস্কার কিন্তু হয়েছে। আপনি বাংলাদেশে আমরা কি এখান থেকে 1.5 বছর আগে, 2 বছর আগে আমরা ভাবতে পেরেছি বাংলাদেশের উচ্চ আদালতের সেখানে স্বতন্ত্র সেক্রেটারিয়েট হয়ে যাবে এবং সেখান থেকে সমস্ত বিচারকদের বদলির জায়গাটা আমাদের এই বাংলাদেশে অনাচার ফ্যাসিবাদ গেড়ে বসে কিভাবে বিচারাঙ্গনকে ব্যবহার করে আপনি সেখানে বিরোধী দলকে, বিরোধী মতকে আপনি নিপীড়ন করবেন এবং ধরে যখন তখন তুলে নিয়ে যাবেন, জেল ভরে ফেলবেন, কিন্তু তারা কোনো জামিন পাবে না, বিচার পাবে না। কারণ হলো দলান্ত বিচারকরা উপরের ইশারা ইঙ্গিতে তারা সবকিছু করেন। তো এই জায়গাগুলোতে যতটুকু সংস্কারের পথ সুগম হয়েছে এবং ইতিমধ্যে হয়েছে, আপনি দেখেছেন যে একদিন আগেই কিন্তু পুলিশ কমিশন অনুমোদন হয়েছে উপদেষ্টা পরিষদে। এটা একটা বিরাট ঘটনা। কিন্তু বাংলাদেশের স্বতন্ত্র পুলিশ কমিশন গঠিত হচ্ছে, যে পুলিশকে লাঠিয়াল বাহিনীতে যাতে আর কোনো ফ্যাসিবাদী শক্তি, কোনো সরকার যাতে ব্যবহার করতে না পারে। এটা হয়তো একদিনই হবে না, এটা নিয়ে বিতর্ক আছে যে ততটা ভালো হয় নাই, ভালো হয়তো একদিনে হবে না, কিন্তু শুরুটা তো হলো। তো এই বিষয়গুলোর মধ্য দিয়ে জেনজিদের কিন্তু মূল অর্জনটা কিন্তু হয়ে গেছে। তারা রাজনীতিতে, আমি যতটুকু জানি, যদি আপনি এনসিপির কথা বলেন, আমি যতটুকু জানি তারা তাদের এই রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে তারা স্বল্পমেয়াদী কোনো পরিকল্পনা নিয়েছে, এটা আমি যতটুকু খোঁজখবর নিয়ে জানি তাদের স্বল্পমেয়াদী পরিকল্পনা তাদের নাই। আমি যেটা একজনের সাথে, শীর্ষ একজন নেতার সাথে কথা বলে আমি জেনেছি যে তিনি বলেছেন যে আমাদের টার্গেট হচ্ছে বর্তমানে যারা 8, 9, 10-এ পড়ে, এরা যখন ভোটার হবে তখন আমরা এই রাজনীতিতে আমাদের প্রভাব ক্ষমতার অংশীদার এই জায়গাগুলো আমরা কিন্তু সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। তার আগে যদি কিছু হয় এটা বোনাস। তো তাহলে জেনজিরা এখনই একেবারে তারা রাজনীতিতে ব্যর্থ হয়ে গেছে, চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই ধরনের একটা বয়ান তৈরি করার পেছনে আমি মনে করি পতিত ফ্যাসিবাদীদেরকে বুস্ট আপ করার একটা কৌশল, যে তাদেরকে চাঙ্গা করার একটা কৌশল, যে তাদেরকে যারা তাদের পতন ঘটিয়েছে তারা দেশের তাদের অবস্থান নাই, জনসমর্থন নাই। এইটা কিন্তু একটা পরিকল্পনারই আমি মনে করি এটা অংশ হিসেবে এটা করা হচ্ছে। আলী আহসান জুনায়েদ, আমরা যে কথা বলছিলাম যে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এই আন্দোলনটা, এই গণ অভ্যুত্থান বিপ্লব যে নামে ডাকুন না কেন, তার গুরুত্ব বিশেষভাবে চিহ্নিত হয়ে গেছে। এম আব্দুল্লাহ সে কথাই বলছিলেন। আমরা এর মধ্যে জানতে পারলাম যে আপনাদের কয়েকজনকে আগামী বছরের প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন এবং অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে একটা আলোচনা সভা হবে, সেখানে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেখানে মূলত জুলাই বিপ্লব বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের প্যানেল আলোচক হিসাবে আপনারা বাংলাদেশ থেকে 3 জন যাচ্ছেন। বাংলাদেশ থেকে আপনি রয়েছেন, ডাকসুর ভিপি আবু সাইদ সাদিক কায়েম রয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রয়েছেন। এবং এই যে জুলাই বিপ্লব বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে প্যানেল আলোচক আপনারা 3 জন, এটি নিঃসন্দেহে খুব মর্যাদার বিষয়। এবং একই সঙ্গে জুলাই
বিপ্লবের গুরুত্বেরও একটি বিষয়। এই বিষয়টা আমাদেরকে একটু স্পষ্ট করবেন আমাদের দর্শকদের? আমি মনে করি যে এটা অত্যন্ত আনন্দের এবং সম্মানের, অক্সফোর্ড ইউনিয়নে এরকম ইনভাইটেশন পাওয়া, এটা মূলত জুলাইয়ের যোদ্ধা শহীদ আহতদের অর্জন আসলে, যে আমরা আন্তর্জাতিক পর্যায়ে এই যে জুলাই রেভলিউশন এটাকে তুলে ধরতে পারা, জুলাই আপরাইজিংটাকে তুলে ধরতে পারা। কারণ এইবারই প্রথম এই গণ অভ্যুত্থানটা ব্যতিক্রম এই কারণে যে এটা স্টুডেন্ট লেড রেভলিউশন, কোনো পলিটিক্যাল পার্টি লেড না, এটা স্টুডেন্ট লেড রেভলিউশন। এই ধরনের ঘটনা পুরো পৃথিবীর ইতিহাসে রেয়ার, যে একটা সুনির্দিষ্ট পলিটিক্যাল পার্টি ছাড়া অথবা কোনো সুনির্দিষ্ট পলিটিক্যাল মানে একেবারে মানে যেটা বলা যায় আইডিওলজিক্যাল জায়গা থেকে না হয়ে পুরো দেশের মানুষজন একমত হয়ে ছাত্র তরুণদের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান সম্পন্ন করেছেন। আমরা স্পষ্টভাবে ফেসিবাদকে প্রত্যাখ্যান করেছি এবং ফেসিবাদের সাথে সংশ্লিষ্ট যে প্রত্যেকটা সিস্টেমকে ধ্বংস করা হয়েছে সেই সিস্টেমগুলোকে আমরা জাতির সামনে সংস্কারের জন্য তুলে ধরেছি। সো এই জায়গাগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারা অত্যন্ত আনন্দের, গর্বের এবং সম্মানের। সো সেইটা অক্সফোর্ড ইউনিয়ন আমাদেরকে ইনভাইট করেছে, এই জন্য আমরা নিজেরাই অনেক বেশি সম্মানিত ফিল করেছি। আমরা তিনজনই চেষ্টা করব এই জুলাই গণ অভ্যুত্থানকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে বাংলাদেশে জুলাইয়ের জন্য বাংলাদেশের গণমানুষের যে আকাঙ্ক্ষা এবং তাদের যে জীবনদান, তাদের যে আত্মত্যাগ, এই বিষয়টার মাহাত্ম্যটা তুলে ধরা এবং সারা পৃথিবীর জন্য এটা অনুপ্রেরণা হিসেবে নিয়ে আসা, যে কোনো ফেসিবাদী সিস্টেমের বিরুদ্ধে অথবা যে কোনো জুলুমতন্ত্রের বিরুদ্ধে মানুষজন কিভাবে করে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে পারে এবং ওই পুরো সিস্টেমকে যত প্রভাবশালী হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, ওই সিস্টেমকে একটা গণ আন্দোলন কিভাবে ধ্বংস করে দিতে পারে। এবং একই সাথে আমরা একটা উদাহরণ যে আমরা রাষ্ট্রকে একটা সংস্কারের পথে নিয়ে আসতে পেরেছি। বহু রাজনীতিবিদ, বহু রাজনৈতিক দল নানা সংস্কারের কথা বলেছেন, কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মূলত আমরা সেই সংস্কার এবং সেই গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটছি। তো আব্দুল্লাহ ভাই খুব সুন্দরভাবেই বলেছেন যে জেনজির আসলে মাত্র যাত্রা শুরু হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটেছে এবং রাজনৈতিকভাবে তাদের সক্রিয় হওয়ার জায়গাটা তৈরি হয়েছে, স্পেসটা তৈরি হয়েছে। সুতরাং আমাদের লড়াইটা লম্বা। এইবারে এত অল্প সময়ের মধ্যে রাজনৈতিক যে ভোটের ক্যালকুলেশন, নির্বাচনী জোট, সেখানে আমরা হয়তো পারবো না, কিন্তু সামগ্রিকভাবে আমি মনে করি যে আগামী দিন এই জেনারেশনের কাছে জাতির লিডারশিপ আসবে এবং আমি দেখেছি যে জাতির সমস্ত শ্রেণী পর্যায়ের মানুষরা এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন বা সামনের সারিতে ছিলেন তাদের প্রত্যেকের প্রতি সেই সম্মান এবং একই সাথে তাদেরকে সেভাবে সামনে এগিয়ে দেন, সিনিয়ররাই সামনে এগিয়ে দেন, তাদের এই জায়গাটা বাংলাদেশে তৈরি হয়েছে। সুতরাং একটু লং টার্মে চিন্তা করতে পারলেই আমি মনে করি বাংলাদেশের এই জেনজিদের যারা এই গণ অভ্যুত্থানটা করেছেন তাদেরকে আমরা জাতির নেতৃত্বেও অর্থাৎ রাজনৈতিক নেতৃত্বেও আমরা সামনের সারিতে দেখতে পাবো। আমরা দেখলাম ইনভাইটেশন চিঠিতে বলা হয়েছে যে 2024 সালে কোটা সংস্কার আন্দোলন এবং বাংলাদেশে ক্ষমতা রূপান্তরের ক্ষেত্রে ছাত্র জনতার গণ আন্দোলনে আপনাদের যে নেতৃত্বপূর্ণ প্রভাবশালী ভূমিকা রেখেছেন, একজন তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তার অভিজ্ঞতা ও বিশ্লেষণ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। এবং আমরা জানতে পারলাম যে প্যানেল আলোচনা অংশ নেওয়ার পাশাপাশি আপনারা অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গেও বিভিন্ন নীতি, রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে মত বিনিময় করার প্রোগ্রামও রয়েছে। এই যে আপনারা যাচ্ছেন, আপনারা জানুয়ারিতে যাবেন? জি। এটা কবে থেকে শুরু হবে? এটা বেসিক্যালি আপনার ডেটটা ছিল এই মাসে, কিন্তু কিছু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এটা রিশিডিউল করা হয়েছে। এটা জানুয়ারির 19 তারিখের দিকে হবে আর কি। আচ্ছা, তাহলে শুধু আপনারা তো শুধু প্যানেল আলোচনা অংশ নিচ্ছেন, আরো অনেক বিষয় অভিজ্ঞতা? জি, প্যানেল আলোচনার পাশাপাশি ওইখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গবেষক এবং এমনকি বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি এমপি যারা আছেন তাদের সাথেও আমরা মত বিনিময় করব এবং তাদের সাথেও আমাদের আনন্দ অনুভূতি, আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করব। এই নানা ধরনের একটা সম্মিলন হবে আর কি। সেখানে গিয়ে আমরা শিখতে পারবো অনেক কিছু। কতদিনের সফর আপনাদের হবে? এটা সংক্ষিপ্ত সফর, অনেক বড় সফর না। এটা আমরা জাস্ট ওইখানে প্যানেল ডিসকাশন করে 6 থেকে 7 দিনের মধ্যে আমরা এই পুরো যতগুলো প্রোগ্রামের প্যাকেজ আছে এই প্যাকেজগুলো সম্পন্ন হবে। আলী হাসান জুনায়েদ এবং আব্দুল্লাহ, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।